ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা, ইসরায়েলের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের, পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ অব্যাহত। মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চায় সরকার, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্নীতি দূর করতে কর্মকর্তা কর্মচারীদের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা। ঈদে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সড়ক পরিবহন মন্ত্রীর। দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের ছাড় নয়, বললেন আইনমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিতে চরম বৈষম্যের শিকার বাংলাদেশ, অভিমত সিপিডির। মঙ্গলবার ঢাকা আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। এবার ঈশ্বরদীতে মধ্যরাতে দাদিকে হত্যার পর নাতনিকে অপহরণ করে খুন। নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে কিশোরী হত্যা, বলছে পুলিশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। শুরুতে ইরানে হামলা প্রসঙ্গ। ইরানে যৌথভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের হাজার হাজার সদস্য হতাহত হয়েছে। জবাবে ইসরায়েল সহ কাতার ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেহরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলের বিভিন্ন স্থানে সাইরেন বেজে ওঠে। দেশটির উত্তরাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের পাল্টা হামলার মুখে সাধারণ জনগণকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে কাতারে অবস্থানরত সকল আমেরিকান কর্মীকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছে দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে আশ্রয় কেন্দ্রেই থাকতে বলা হয়েছে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। কদিন ধরে বাজছিল রণদামামা। ইরানকে ঘিরে সব ধরনের অস্ত্রশস্ত্র জড়ো করার পাশাপাশি বাড়াচ্ছিল সশস্ত্র বাহিনীর উপস্থিতি। যে কোনো সময় ইরানে হামলা করতে পারে যুক্তরাষ্ট্র, আজ করা যাচ্ছিল তা। অবশেষে তাই হলো। পরমাণু আলোচনা ভেস্তে দিয়ে ইরানের মাটিতে ভয়াবহ হামলা শুরু করলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার আল জাজিরা সহ একাধিক গণমাধ্যমে উঠে আসে পশ্চিমাদের একতরফা হামলার তথ্য। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে ইরানের রাজধানী তেহরান সহ আশেপাশের শহরগুলো। সামরিক ঘাঁটিগুলোতে বিমান হামলার ঘটনায় হাজারো ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পসের সদস্য নিহত বা হতাহত হয়। শুরুতে হামলার সাথে ইসরায়েল জড়িত থাকার তথ্য পাওয়া গেলেও পরে মার্কিন কর্মকর্তারা যৌথ হামলার বিষয়টি নিশ্চিত করে। হামলার পর আকাশসীমা বন্ধ করে ইরান। দেশটির অভিযোগ, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অফিস লক্ষ্যবস্তুতে পরিণত করেছে পশ্চিমারা। এদিকে হামলার পর পাল্টা হামলার ভয়ে জরুরি অবস্থা ঘোষণা করে ইসরায়েল। সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলে। কাতারে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালাতে পারে এই শঙ্কায় মার্কিনীদের দ্রুত কাতার থেকে সরে যাওয়ার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে পাকিস্তান ও আফগানিস্তান। ইসলামাবাদের হামলায় এ পর্যন্ত ৩৩০ জন আফগান তালেবান নিহত হয়েছে। পাকিস্তানে নিহত অর্ধ শতাধিক। শনিবার দফায় দফায় বিমান ও ড্রোন হামলায় আবারও কেঁপে ওঠে দুই দেশের মাটি। আফগানিস্তানের কিলা সাইফুল্লাহ সেক্টরের আলা জিরগা থানার সামরিক পোস্ট, রহিম পোস্ট, খাইবার ওমারি এবং নস্কি পোস্টেও হামলা চালায় পাকিস্তান। ইসলামাবাদের হামলায় ৮৯টি আফগান চৌকি এবং ১৩৫টি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। পাকিস্তানের ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে কাবুল। পাল্টা পাকিস্তানের মিরান শাহ এবং স্পির মোয়ামের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তান। এদিকে যুদ্ধের লাগাম টানার প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সমর্থন জানিয়ে বলেছেন, ইসলামাবাদ খুবই ভালো করছে। যদি ইউরোপীয় কাউন্সিল সহ সৌদি আরব, তুরস্ক, কাতার উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে। পাকিস্তান আলোচনার প্রস্তাব নাকচ করে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মকর্তা কর্মচারীদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়ে তিনি এই আহ্বান জানান। তারেক রহমান বলেন, রাষ্ট্র এবং জনগণের কল্যাণে রাষ্ট্রের গোপনীয়তা এবং নিয়মানুবর্তিতা বজায় রেখে কাজ করতে হবে। দেশের মানুষ বিপুল ভোটে নির্বাচিত করে ৫ বছরের জন্য বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। স্মরণ করিয়ে দেন, এই দায়িত্ব পালন তখনই সঠিকভাবে করা যাবে যখন প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা যথাযথভাবে দায়িত্ব পালন করে সহায়তা করবেন। তারেক রহমান বলেন, তার সরকারের মূল লক্ষ্য সুখী সমৃদ্ধ দেশ গঠন। দেশ থেকে দুর্নীতি দূর করতে কর্মকর্তা কর্মচারীদের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে নিজের পরিকল্পনা বাস্তবায়নে তার সরকার অঙ্গীকারাবদ্ধ।
আপনাদের সকল কাছে আমার অনুরোধ থাকবে যে অবশ্যই আপনার স্ব অবস্থান থেকে যেখানে গোপনীয়তার বিষয় থাকবে সেখানে দয়া করে আপনারা রাষ্ট্রের স্বার্থে জনগণের স্বার্থে গোপনীয়তা রক্ষা করবেন, যাতে করে দেশ রাষ্ট্র কোনো বিব্রতকর অথবা এমন কোনো অবস্থায় না পড়ে যেখানে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হতে পারে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রত্যেকটি ডিপার্টমেন্টের ডিসিপ্লিনের কিছু রুলস এবং রেগুলেশন আছে। আমার প্রত্যাশা থাকবে আপনাদের কাছে সেই রুলস এবং রেগুলেশনগুলো ডিসিপ্লিনের ক্ষেত্রে আমরা কঠোরভাবে মেনে চলার চেষ্টা করব। ডিসিপ্লিনগুলোকে আমরা যদি মেনে চলি, স্বাভাবিকভাবে এটি আস্তে আস্তে মানুষের মধ্যে এই জিনিসগুলো ছড়াতে শুরু করবে এবং আমাদের পক্ষে সম্ভব হবে জাতিকে একটি ডিসিপ্লিন জায়গায় নিয়ে আসার জন্য। আমার মনে হয় আমি যতটুকু বলতে চেয়েছি আপনাদের কাছে, আমি যতটুকু বোঝাতে চেয়েছি আপনাদের কাছে, আমি যতটুকু সহযোগিতা চেয়েছি আপনাদের কাছে, আগামী যে দিনগুলো আমাদের সামনে আসবে আমি দৃঢ়ভাবে আশাবাদী আপনাদের সকল রকম ইনশাল্লাহ সহযোগিতা আমি আপনাদের কাছে পাবো। আমার সরকার আপনাদের সকলের কাছে সহযোগিতা পাবে। আসুন আমরা সকলে যে যাবার অবস্থান থেকে আমরা কাজ করি আমাদের এই দেশটিকে একটু হলেও যাতে আমরা পরিবর্তন করতে পারি ভালোর দিকে। অন্য যে কোনো সময়ের চেয়ে ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। সকাল নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ নির্মাণাধীন ভবন পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। রবিউল আলম বলেন, পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায় করলে ফৌজদারি অপরাধ হিসেবে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। লাইটার জাহাজে গমসহ প্রয়োজনীয় পণ্য নির্ধারিত সময়ের মধ্যে খালাস না করে মজুত রাখার অভিযোগ রয়েছে। এতে কৃত্রিম সংকট তৈরি হলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। সবকিছু আশা করছি এবার ঠিক থাকবে। গতবার মোটামুটি একটা স্বস্তির যাত্রা হয়েছে, এবার তার চেয়ে আরও বেশি মনোযোগী এবং আরও বেশি আপনার তৎপর থাকবে সব সংস্থাগুলি, বিশেষ করে ট্রাফিক বিভাগ, তারপর রয়েছে আমাদের নৌতে কোস্টগার্ড আছে, নৌ পুলিশ আছে, আনসাররা আছে, তারা কাজ করবে এবং আমাদের যে টিম আছে তারাও সার্বক্ষণিক থেকে নিশ্চয়ই অবাধ যাত্রা নিশ্চিত করবে। পরিবহন সেক্টরকে মেসেজ আমরা দিয়েছি, আমি ডেকে বসেছি, কোনো ভাড়া বাড়বে না, আর যারা এইভাবে ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় শেষে তিনি একথা বলেন। সরকারি কোনো দপ্তরের কর্মকর্তা দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে আসাদুজ্জামান বলেন, দুর্নীতিবাজ কর্মকর্তাদের শুধু চাকরিই যাবে না, মামলাও হবে তাদের বিরুদ্ধে। দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আইনমন্ত্রী। বাংলাদেশের রক্তের সিঁড়ি বেয়ে ফ্যাসিস্টদের পতন ঘটানো হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রায় মহাসড়কে উঠেছে। সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর। যদি কোনো দুর্নীতির আশ্রয় কেউ নেয়, শুধু তার চাকরি যাবে, ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে, সেটা হবে না, সাথে তার বিরুদ্ধে একটা দুর্নীতির মামলাও হবে। যদি দল মনোনয়ন দেয় তাহলেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যা লিখেছেন ব্যক্তিগত অভিপ্রায়। দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন জানান, ঢাকার সমস্যা নিরসন নিয়ে প্রশাসকের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আগামী বর্ষার আগে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া, জলাবদ্ধতা নিরসন নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। বলেন, ঢাকা নির্বাচিত সংসদ সদস্যদের দ্রুত সময়ের মধ্যে নাগরিক সেবা পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে ইশরাক হোসেন অভিযোগ করেন, ঢাকা 6 আসনে জামাতের প্রার্থী অস্বাভাবিক হারে ভোট পেয়েছে, যা কল্পনার বাইরে। ভোটার তালিকা তদন্ত করে দেখা উচিত এখানকার ভোটার কারা, কোথা থেকে এসেছে। ঢাকা 4 এবং 5 আসনে বিএনপি প্রার্থীদের পরিকল্পিতভাবে হারানোর ক্ষেত্রে ইন্টারিম সরকারের কেউ কেউ সহযোগিতা করেছে বলে অভিযোগ করেন ইশরাক হোসেন। ঢাকা শহরের নাগরিক সমস্যা নিয়ে আজকে থেকে না, দীর্ঘদিন যাবৎ আমি কাজ করে আসছি এবং পার্টির বিভিন্ন ফোরামেও নাগরিক সমস্যা সংক্রান্ত যে কোনো প্রোগ্রামে আমি সবসময় যুক্ত থাকতাম। ঢাকা দক্ষিণের পক্ষ থেকে, ঢাকা উত্তর থেকে জনাব তাবিত আওয়াল ইমিডিয়েট পাস্ট ক্যান্ডিডেট হিসেবে আমরা কাজ করেছি।
আমি যেটা সামাজিক মাধ্যমে বলেছি সেটা আমার ব্যক্তিগত অভিপ্রায়। তবে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা অবশ্যই সামাজিক মাধ্যমে হয়তো পুরাটা এইভাবে লেখা যায় না, তার আগে পরে কিন্তু অনেকগুলা কথা রয়েছে। যে যদি দল আমাকে মনোনয়ন দেয় এবং যদি দল মনে করে যে আমি নির্বাচন করব এবং অন্য কেউ করবেন না, তাহলে পরেই আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারি। উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিতে চরম বৈষম্যের শিকার হয়েছে বাংলাদেশ, বলছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি মনে করে বড় কাঠামোতে যাবার মতো আর্থিক অবস্থা নেই, তাই বড় প্রজেক্টে ধীরে চলনীতিতে চলা উচিত সরকারের। শনিবার রাজধানীতে নতুন সরকারের অর্থনৈতিক ও সামাজিক খাতে নীতি ও প্রশাসনিক সিদ্ধান্ত বিষয়ক মিডিয়া ব্রিফিং করে সিপিডি। গবেষণা প্রতিষ্ঠানটির মতে বিদায় বেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বৈষম্যমূলক বাণিজ্য চুক্তি করে গেছে অন্তর্বর্তী সরকার। এটি কোনোভাবেই বাংলাদেশের জন্য লাভজনক নয়, তাই যুক্তরাষ্ট্রের সাথে করা চুক্তি থেকে বর্তমান সরকারের সরে আসা উচিত। এ সময় সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দুর্বল ও অস্বচ্ছ প্রক্রিয়ায় নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে। বিদায় গভর্নরকে রেখে দেয়া হলে অর্থনীতি লাভবান হতো বলে মত তার। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর আগামী 3রা মার্চ 2 দিনের সফরে বাংলাদেশে আসছেন বলে জানা গেছে। বিএনপি সরকার গঠনের পর এই প্রথম কোনো মার্কিন সরকারি ঊর্ধ্বতন ব্যক্তি বাংলাদেশ সফরে আসছেন। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে দ্বিপক্ষীয় নানা ইস্যু, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো আলোচ্য সূচিতে থাকবে বলে জানা গেছে। এছাড়া রোহিঙ্গা ইস্যুটিও আলোচনায় স্থান পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সফরকালে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করবেন। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতেই পরিকল্পিতভাবে কিশোরীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সকালে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক। বলেন, এই ঘটনায় সবশেষ শনিবার রাতে নুরা ও হজরত আলী নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মামলায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 7 জনই। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। গ্রেফতারকৃতদের রিমান্ড আবেদন সহ রবিবার আদালতে হাজির করা হবে। এই জায়গার নাম ছিল 9 জন আসামি। এর সাথে ধর্ষণ এবং খুনের সাথে জড়িত ছিল 4 জন। এছাড়াও এই ঘটনাকে কেন্দ্র করে সালিশ বৈঠকে জড়িত ছিল আরো 5 জন। টোটাল 9 জন আসামি নাম এজাহারভুক্ত ছিল। তাদের মধ্যে আমরা 4 জন ধর্ষণকারীকেই গ্রেফতার করতে নরসিংদী জেলা পুলিশ সক্ষম হয়। পাশাপাশি যারা সালিশ করেছিল তাদের মধ্যে আমরা 3 জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছি। অর্থাৎ ধর্ষণ এবং খুন সহ সালিশ যারা করেছে মোট আসামি ছিল 9 জন। তার মধ্যে আমরা 7 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমরা মেডিকেল রিপোর্ট পেলে আমরা নিশ্চিত হব যে ধর্ষণ সহ খুন হয়েছে কিনা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।